আমার গল্প পরিচালনার যাত্রায় ঠিক কততম গল্প চলছে এই মুহূর্তে আমার মনে নেই। তবে এতদিন পর যখন আমি আমার গল্পের ঝুলি খুলেছি, এটা ধরে নিতেই পারো আমার ঝুলিতে বিশেষ কিছু আছে। কদিন আগে আমার অতি প্রিয় লেখিকা প্রতিভা বসুর দুটো উপন্যাস আমি পড়েছি। যখন আমি উপন্যাস দুটো পড়লাম, নানা রকম মিশ্র অনুভূতি আমার মধ্যে কাজ করতে লাগলো। হঠাৎ আমি রেগে যাচ্ছি, টেবিল চাপড়ে আমি উঠে দাঁড়াচ্ছি, কিংবা আশ্চর্য রকম কষ্টে বেদনায় আমার বুকের ভেতরটা যেন ছেঁচে ছেঁচে যাচ্ছে। এমনটাও বলতে পারো, আমি মাঝরাতে গল্পটা পড়ে হু হু করে কাঁদছিলাম। তো সবকিছু মিলে আমার কাছে এই গল্পগুলো পড়ে শোনানো ছাড়া আর বিশেষ কোনো উপায় আমার জানা নেই। তোমরা তো জানোই আমি তোমাদের সাথে আমার নানা সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগ করে নিতে ভালোবাসি। তো গল্পটা যদি আমি নিজে পড়ে না শোনাই, মনে হবে খুব বড় একটা আনন্দ কিংবা খুব অদ্ভুত রকম একটা অনুভূতি থেকে আমি পাঠকদের কিংবা আমার শ্রোতাদের বঞ্চিত করছি। ভূমিকাটা এত বড় করার কারণ হলো এই যে আমি প্রতিভা বসুর পরপর 3টি উপন্যাস পড়ে শোনাবো এই চ্যানেলে। তো এতে বেশ সময় লাগবে। এক একটা উপন্যাস পড়ে শোনাতে হয়তো বা 3টে পর্ব লাগতে পারে। আশা করি ধৈর্য ধরে থাকবে এবং এতটুকু গ্যারান্টি দিচ্ছি, একটুও ঠকবে না। তো দেরি না করে শুরু করছি আজকের উপন্যাস। উপন্যাসের নাম মধ্যরাতের তারা। রাত্রিরে খেতে বসে হঠাৎ ডক্টর ব্যানার্জি মুখ তুলে বললেন, আরে তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, সুতু একটা চিঠি লিখেছে। সুতু? সুতু কে? স্বামীর পাতে আরো খানিকটা মাংস তুলে দিতে দিতে অবাক চোখে তাকালেন হিরণময়ী। সুতুকে মনে নেই? ওই যে সে মেয়েটি, বীরেশ্বরদের ভাইঝি হয়। বীরেশ্বর বাবুর ভাইঝি? সুজাতা নাকি? তা হবে। তা হবে কি? বীরেশ্বর বাবুর ভাইঝি মানেই সুজাতা। সে মেয়েটির নাম তো সুতু। সুতু তো ডাকনাম, আর অন্য সুজাতাকে বা সুতু বলে কাউকে আমরা চিনি না। নিশ্চয়ই সে। কবে লিখেছে? এই তো আজ বিকেলে হাসপাতালে যাবার মুখে পেলুম। সে কথা তোমার এতক্ষণে মনে পড়লো? মনে যে পড়লো তাই রক্ষে, না হলে ভারী অসুবিধা হতো যে। কি লিখেছে? লিখেছে কাল সকালে সে আসছে এখানে। আমাদের এখানে? হ্যাঁ। আর কে আসছে? তা তো লেখেনি। আহা, এলে তো আর একা আসবে না। বীরেশ্বর বাবুর স্ত্রী বা মেয়েরা, হয়তোবা তিনি নিজে। চিঠিতে কিন্তু মনে হয় ও একাই আসছে। তা কখনো হয়? হবে না কেন? ওর নিজের ইচ্ছে আসবার ইচ্ছে হয়েছে, তাই আসছে। অন্য কারো আসবার দরকার কি? শোনো কথা, ওর এমন একটা ইচ্ছে হতে যাবে কেন? আমরা ওর কে, কতটুকু চিনি? আর তাছাড়া বীরেশ্বর বাবুদের তো আর খেয়ে দে কাজ নেই কিনা ভাইঝিটিকে একা একা টিকিট কেটে বন্ধুর কাছে হাওয়া খেতে পাঠাবেন? কি জানি, জানি নে। যা লিখেছে তাই বললুম। হিরণময়ী হাত বাড়ালেন, বললেন, কই দেখি চিঠিটা। ডক্টর ব্যানার্জি চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে তার ড্রেসিং গাউনের পকেট হাতড়ালেন। ভুরু কুচকে হিরণময়ী বললেন, ড্রেসিং গাউন তো বাড়ি এসে পড়লে, প্যান্টের পকেট দেখো না।
ওহ, তাই তো। তাড়াতাড়ি এবার প্যান্টের পকেটে হাত দিয়ে বার করে আনলেন চিঠিটা। খামে ভরা ছোট্ট 2 লাইনের চিঠি। কাকাবাবু, আমি সোমবার সকাল 8টার গাড়িতে আপনাদের ওখানে গিয়ে পৌঁছবো। যদি কাউকে স্টেশনে পাঠাতে পারেন ভালো হয়। আমি ওখানকার পথঘাট কিচ্ছু চিনি না। আপনি আর কাকিমা প্রণাম নেবেন। ইতি, সুতু। চিঠিতে চোখ বুলিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন হিরণময়ী। তারপর বললেন, একাই তো আসছে তাহলে? ডাক্তার বললেন, হুম। হুম কি? ওই মেয়ে কখনো একা আসতে পারে? তাই তো। ব্যাপারটা কি বলো দেখি? যেন কিরকম কিরকম একটা মনে হচ্ছে না? তোমার তা নিয়ে অত ভাববার কি হয়েছে? আসছে আসুক না। মাথা নাড়লেন হিরণময়ী। দা আসুক, কিন্তু কারণটা কি? এই মেয়ে না হলে তো বীরেশ্বর বাবুদের সংসার অচল। সবাই তো ওর ঘাড়ে। এই রাত করে আর পরচর্চায় দরকার কি? আরে আরে, পরচর্চা হবে কেন? যা সত্যি তাই। এরকম আর দেখিনি। হাজার হোক, নিজেও তো একজন মা। ওইটুকু একটা মেয়েকে দিয়ে কি অমানসিক খাটুনিটা না খাটায়। ছি। এখানে এলে তুমি আদর করো, তাহলেই হবে। মায়া মমতাও একটু নেই হেমনলিনীর। এবার স্ত্রীর দিকে তাকিয়ে ডক্টর ব্যানার্জি একটু হাসলেন। তা পুত্রবধূ করলেই তো আর আফসোস করতে হতো না। তো পুত্রবধূর যোগ্যই তো এ মেয়ে। তবে আর কথা কি, কাছে এসে থাকছি তো কদিন পরে। সে কথা জবাব না দিয়ে হিরণময়ী চিন্তিত মুখে বললেন, শোনো, চিঠিটার ধরন কিন্তু ভালো না। উফ। অধৈর্য হয়ে ডক্টর ব্যানার্জি বললেন, কত বাজে বিষয়ই চিন্তা করে তুমি সময় নষ্ট করতে পারো? হ্যাঁ, কয়েকটা ঘন্টা অপেক্ষা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও এলেই তো সব শুনতে পারবে। তা তো পারবো, কিন্তু যাই বলো, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ভাবছি, মেয়েটাকে শেষে ওরা তাড়িয়ে টাড়িয়ে দিলে না তো? দিলে দিয়েছে, ক্ষতি বা কি? এখানেই না হয় থাকলো। তা থাকুক, সে কথা নয়। একা একা আছি, কেউ এলেই তো খুশি। কিন্তু ভেবে ভেবে বেছে বেছে আমাদের এখানে আসবে কেন? হ্যাঁ, আপনজনের তো অভাব নেই ওর। নিজের মাসি রয়েছেন একজন, পিসিও তো নাকি আছেন একজন। বীরেশ্বর বাবুরাই না হয় না রাখলেন, তাই বলে নিঃস্ব পর ও আমাদের এখানে আসবে কেন? ভাবি শ্বশুরবাড়ি যে। ডাক্তার খুব একচোট হাসলেন নিজের রসিকতায়। তারপর হাত ধোবার বাটিতে 3টি আঙুল চুবিয়ে ন্যাপকিনে মুখ মুছে খাওয়া সাঙ্গ করলেন। খাওয়া হিরণময়ীর সাঙ্গ হলো, কিন্তু চিন্তা সাঙ্গ হলো না। বীরেশ্বর বাবু ডক্টর ব্যানার্জির শৈশবের বন্ধু। একই দেশ দুজনের, একই স্কুলে পড়ে তারা বড় হয়েছে। একই পুকুরে সাঁতার কেটে দাপাদাপি করেছেন। সারা দুপুর রোদে পুড়ে ঘুড়ি উড়িয়েছেন, লাট্টু ঘুরিয়েছেন। গাছের ছায়া বসে মনের কথা বলা বলি করেছেন। আর কত কি! স্কুলের পাঠ সাঙ্গ করে তারপর কালক্রমে দুজনের পথ আপনা থেকে কখন যে দুদিকে বেঁকে গেছে লক্ষ্য করেননি কেউ। বীরেশ্বর বাবুর মা বাপ ছিল না, সংসারের অবস্থা ভালো ছিল না, উপরন্তু পড়াশোনাতেও মন ছিল না তার। ডক্টর ব্যানার্জি যখন কলকাতায় এসে কলেজে ভর্তি হলেন, উনি তখন লেখাপড়ার সঙ্গে বিদায় নিয়ে ভিড়ে পড়লেন উপার্জনের গোলক ধাঁধায়। কে এক মামা না পিসে কন্ট্রাক্টরি করে 20-25 হাজার টাকা জমিয়েছিলেন, তার কাছেই প্রথম পাঠ নিতে এলেন ঢাকা শহরে টিকাটুলি পাড়ায়। কিন্তু বুদ্ধি ছিল,
পরিশ্রমী ছিলেন। দেখতে দেখতে তাকে ছাড়িয়ে একদিন নিজেই বড় হয়ে উঠলেন। ধুতি ছেড়ে হাফ প্যান্ট ধরলেন, পাঞ্জাবি ছেড়ে ডুরে কাটা হাফ শার্টে শোভিত করলেন দেহ, আর মাথায় উঠল শোলা হ্যাটের শীতল ছায়া। ততদিনে আইএসসি পাশ করলেন ডক্টর ব্যানার্জি, বিএসসি পাশ করলেন, মেডিকেল কলেজে ভর্তি হয়ে নাম কিনলেন সেরা ছাত্র বলে। টপাটপ 6 বছরের সিঁড়ি ডিঙিয়ে বিলেতে গিয়ে লম্বা পাশের ডিগ্রি নিয়ে রোগীদের ঈশ্বর হয়ে বসলেন। বয়সের অনেকগুলো ছোট স্টেশন পার হয়ে গেল বটে, কিন্তু বড় স্টেশনে এসে দম নিতেই আবার দেখা হলো দুজনের। হ্যালো, তুমি? বীরেশ্বর? আরে সুপতি যে! একজনের করমর্দনের জন্য হাত বাড়ালেন, আর একজন পিঠ চাপড়ে দিলেন। তারপর খানিকক্ষণ খবরাখবর চলল। তুমি না ঢাকা ছিলে? সে অনেকদিন ছেড়েছি। কেন, সুবিধাও হলো না? আত্মীয়দের সঙ্গে বনল না? বনাবনির কিছু ছিল না, কাজ তো একাই করছিলাম, উপার্জনও মন্দ হচ্ছিল না। তবে ভাবলাম কতকাল আর কুয়ার ব্যাঙ হয়ে থাকবো। কলকাতার মহাসমুদ্রে ঝাঁপ না দিলে কি আর মণিমুক্ত পাওয়া যায়? পেয়েছ? বীরেশ্বরের মুখ হাসিতে উদ্ভাসিত হলো। তা কিছু পেয়েছি, কিন্তু সেসব যাক, তোমার খবর কি? কেমন আছো? বিলেত ফেরত হয়েছ সে তো শুনেছি। মস্ত ডাক্তার হয়ে অনেক রোগী মারছ, সে খবরও রাখি। কিন্তু বিয়ে করেছ কোথায়, কটি ছেলেপুলের বাপ হয়েছ, সেসব খবর তো বলো। সদ্য বিবাহিত ডক্টর ব্যানার্জি সলজ্জ ভঙ্গিতে হেসেছিলেন একটু। তার কয়েকদিনের মধ্যে একদিন বীরেশ্বর স্ত্রীকে নিয়ে নিমন্ত্রণ করতে এলেন ডক্টর ব্যানার্জি আর হিরণময়ীকে। উপলক্ষ ছেলের মুখে ভাত। হিরণময়ীর সঙ্গে রসিকতা করলেন অনেক। যেসব রসিকতা শুনে কান লাল হয়ে উঠল হিরণময়ীর। আর ডাক্তার ঈষৎ অপ্রস্তুত ভাবে এদিক ওদিক তাকালেন। যেমন কর্মক্ষেত্রে তারা দুজন দু জগতের বাসিন্দা, তেমনি মনের গড়নে বীরেশ্বর বাবুর সঙ্গে ডক্টর ব্যানার্জির মিল ছিল না কোনো। তবু কি জানি কি কারণে ছেলেবেলাকার অদ্ভুত একটি মমতার বন্ধন সুতোর নালে ঝুলছিল দুজনের অন্তরে অন্তরে, কে জানে। বীরেশ্বর বাবুর হাজার গ্রাম্যতা ছাপিয়েও তার ভেতরকার বেগমান স্নেহপ্রবণ হৃদয় বোধহয় সেজন্য দায়ী। আর তাছাড়া এই বন্ধুতাকে জিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টাও ছিল তার দিক থেকে। সময় পেলে ছুটে আসা, জোরজার করে নিয়ে যাওয়া, প্রচুর খাওয়ানো, উপহার দেওয়া, এসবের কোনো কামাই ছিল না। একটু কাঁচা বয়সে বিয়ে করেছিলেন, সেই সময়ে তিনি চতুর্থ সন্তানের পিতা হয়ে গেছেন। স্ত্রী হেমনলিনীর মাথার চুল যত পাতলা হয়েছে, দেহের ওজন তত বেড়েছে, আর মেজাজও সেই পরিমাণে তাল রাখতে ছাড়েনি। 4টি সমবয়সী বাচ্চা নিয়ে বেচারার এক দণ্ড শান্তি ছিল না। শান্তি অবশ্যই বাচ্চারা অতিথি অভ্যাগত কেউ দিত না। হিরণময়ীরা যাওয়া মাত্র তাদের কোলে কাঁখে চড়ে বসত, ডাক্তারের শৌখিন পোশাক নষ্ট করে দিত, হিরণময়ীর কোমর ছাড়ানো মস্ত চুলের খোপা টেনে খুলে দিয়ে ধাক্কা মেরে চিমটি কেটে পাগল করে দিত। হেমনলিনী রান্নার আয়োজনে হিমশিম খেতে খেতে দৌড়ে আসতেন হাতা খুন্তি নিয়ে। এক গা ঘেমে বুকের ভেতরে ফু দিতেন থুতনিটা কণ্ঠায় ঠেকিয়ে। তারপর হাড়ে দুব্ব গজানো, মাংসে দড়ি পাকানো যেমনি বাপ, আর তেমনি পুত্র কন্যাদের বাপান্ত করতেন দাঁতে দাঁত ঘষে। কেমন যে হাসি পেত হিরণময়ীর। মুখ নিচু করে তিনি হাসি লুকোতেন, আঁচল আঙ্গুলে পাকিয়ে পাকিয়ে। অদ্ভুত মহিলা। তার এই খাঁটো বেটে চুল ছড়িয়ে পড়ছে কাঁধে, এই কাপড় খুলে যাচ্ছে কোমরের, আঁচল পড়ে যাচ্ছে বুক থেকে, ওদিক থেকে আবার পুড়ে উঠছে রান্না। ছেলেরা কি চকাত চকাত খেয়ে নিচ্ছে সব,
শেষে বন্ধুর সঙ্গ ছেড়ে বীরেশ্বর বাবু নিজে এসে সব সামলাতেন। রান্নাটাও তিনিই নামাতেন। চমৎকার রাঁধতে পারতেন ভদ্রলোক। খেতে খেতে ডক্টর ব্যানার্জি অনবরত তারিফ করতেন। যদিও হিরণময়ীর বিয়ে হেমনলিনীর অনেক পরে হয়েছিল, বয়সে তাই বলে বিশেষ ছোট বড় ছিলেন না তারা, কিন্তু দুজনের সাজে সজ্জায়, শিখায় দীক্ষায়, চলনে বলনে এত গরমিল ছিল যে রঙিন শাড়ি, ঘুরিয়ে পড়া ছিনছান মিষ্টির চেহারায় হিরণময়ীকে হেমনলিনীর কাছে প্রায় নেহাত ছেলে মানুষ বলে মনে হতো। ঘরে তো এই, আর বাইরে বীরেশ্বর বাবুরও ওই একই দশা। স্যুট বুট চাপিয়ে টিপটপ পোশাকে সজ্জিত হয়ে ঢেউ খেলানো ঘন চুলে ব্যাক ব্রাশ করে সুশ্রী সুদর্শন ডাক্তারটি যখন নয়নমোহন হয়ে কলেজ যেতেন, বীরেশ্বর খাকি হাফ প্যান্টে তখন চুন বালির সুরকির ধুলোটে মেঘ। বুক খোলা খাটো হাত, আধ ময়লা শার্টে জবজবে ঘাম, তলাকার উকি মারা গেঞ্জিটা যেন সন্ধ্যার অন্ধকার। মাথার টুপিটা তলাকার বিরল কেশ মাথার মধ্যে লেপটে গিয়ে মুখটা সেদ্ধ আলুর মতো দেখাতো, কিন্তু মাথার ঘাম তার যতই পায়ে ঝরতো ততই তিনি একটার পর একটা বাড়ি তুলে ফেঁপে উঠতেন। শেষে 5 কাঠা জমি কিনে যতীন্দ্র এভিনিউতে নিজেই বাড়ি করে ফেললেন একখানা। জীবন ততদিনে অনেকখানি এগিয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। প্রাইভেট প্র্যাকটিস ছেড়ে দিয়ে ডক্টর ব্যানার্জি সরকারি চাকরিতে সমাসীন হয়েছেন। সিভিল সার্জন হয়ে আজ এইখানে কাল সেইখানে করে করে চষে ফেলেছেন সারা বাংলা। 3টি ছেলে মেয়ের মধ্যে বড় মেয়েটিকে বিয়ে দিয়েছেন, অন্যটি প্রস্তুত। আর 2 বোনের মাঝখানে একটি মাত্র ছেলে অমরেশ্বর, স্কুলের সর্বোচ্চ ক্লাসের তুখোড় ছাত্র। গৃহপ্রবেশের সময় হুগলি থেকে বন্ধুকে ধরে নিয়ে এলেন বীরেশ্বর বাবু। কত ধুমধারাক্কা হলো, কত খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ। হুগলি থেকে ডক্টর ব্যানার্জি যেবার চাটগা বদলি হয়ে এলেন, সেই থেকে মাঝখানে কয়েকটা বছর আর দেখাশুনো হলো না। হলো আবার মাস 5-6 আগে বীরেশ্বরের বড় ছেলে হরেনের বিয়ের সময়। অমরেশ্বর তখন মফস্বল কলেজ থেকে বিএসসি পাশ করে কলকাতার কোন এক বিশিষ্ট বিলেতি ফার্মে কাজ করতে এসেছিল। প্রথমে বম্বে ছিল কয়েক মাস, তারপর কলকাতা। কলকাতা এসে 1 বছরের মধ্যে হঠাৎ বিলেত যাওয়া ঠিক হয়ে গেল। অবশ্যই একেবারে হঠাৎও নয়, কেননা আগাগোড়াই কর্তৃপক্ষ এমন এক আভাস তাকে দিয়েছিল, কাজ ভালো হলে 2 বছরের জন্য একটা ট্রেনিং নিতে বিদেশে পাঠালেও পাঠাতে পারে, আর সেখান থেকে ফিরে এলে মাইনের চতুর্গুণ বেড়ে যাবে। তবে সেটা যে এত শিগগিরই হবে এবং হবেই এতটা ভাবেনি অমরেশ্বর। খবরটা পেয়েই সে মেদিনীপুর চলে এলো। ডক্টর ব্যানার্জি তখন সেখানকার জেল হাসপাতালে সিভিল সার্জন। ছেলের সঙ্গে দুজনেই চলে এলেন কলকাতা। মেয়ে দুটির বিয়ে হয়ে কবে তারা চলে গেছে বাড়িঘর শূন্য করে দিয়ে, তবু অমু ছিল, সেও চলে যাচ্ছে অত দূরে। তাই আর থাকতে পারলেন না। যে কটা দিন পারেন ছেলেকে আর চোখের আড়াল হতে দেবেন না ভাবলেন। পুরো 1 মাসের ছুটি নিলেন ডক্টর ব্যানার্জি। অমু এতদিনে ফার্মেরি অফিসারদের একটি নিজস্ব মেসেজ ছিল, সেটা ছেড়ে দিয়ে ভালো একটা হোটেলের ছোট্ট একটা সুইট ভাড়া করে নিলে এ কদিন একসঙ্গে থাকার জন্য। কি জানি কার মুখে শুনে বীরেশ্বর বাবু এসে হঠাৎ উপস্থিত, তেমনি ছটফটে, তেমনি পোশাক পরিচ্ছদ। চলুন চলুন, গলার স্বরে দারুণ ব্যস্ততা। আরে মশাই, ছেলের বিয়ে দিচ্ছি। কি ভাগ্য আমার, এ সময় আপনারা নিজে থেকে এসে পড়েছেন। কই, আমাদের ডাক্তার সাহেব কোথায়? অমু কই? হিরণময় ঘর গোছাচ্ছিলেন। স্বামীর বন্ধুকে দেখে অকৃত্রিম খুশিতে ভরে উঠলেন। উষ্ণ অভ্যর্থনায় এগিয়ে গেলেন দরজার কাছে। ছেলের বিয়ে হচ্ছে, খুব ভালো। আর মেয়েরা? ভালো আছে সব। হেমনলিনীদি ভালো আছেন? সব ভালো, বাড়ি একেবারে জমজমাট। 3 মেয়েই শ্বশুর বাড়ি থেকে এসেছে।
খুব হইচই করছে সবাই মিলে। এখন আপনাদের ধরে নিয়ে যেতে পারলে আমার অনুষ্ঠান সম্পূর্ণ হবে। ডক্টর বাথরুমে দাঁড়িয়ে দেয়াল আয়নায় দাড়ি কামাচ্ছিলেন। বন্ধুর গলা পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলেন ওই অবস্থাতেই। আরে আরে, বীরেশ্বর যে, এসো এসো, আমি ভাবছিলাম তোমার কথা। তুমি আবার ভাবছিলে? বন্ধুর উপর একটু অভিমান ভাব দিলেন বীরেশ্বর। ভাবতে যদি, তাহলে 1 সপ্তাহের মধ্যে একটা খবর বুঝি আর দিয়ে উঠতে পারতে না? না, তোমাদের ওসব বড় মানুষই ভাবাভাবি আমার জানা আছে। হিরণময়ী মৃদু হেসে বললেন, দোষটা কিন্তু আমারই। আমি সঙ্গে যাবো যাবো করে আটকে রেখেছি, অথচ রোজই একটা না একটা এমন কিছু গোলমাল বাঁধে যে আর হয়ে ওঠে না। স্বামী দিকে তাকিয়ে বললেন, সুখবর শুনেছ? বীরেশ্বর বাবু এবার ছেলের বিয়ে দিচ্ছেন। তাই নাকি? ডক্টর ব্যানার্জি উৎসাহিত হয়ে উঠলেন। কবে? বীরেশ্বর বাবু হেসে মাথা নাড়লেন। আর বলো কেন, জামাইয়ের শাশুড়ি হয়ে শখ মেটেনি গিন্নির, এবার বউয়ের শাশুড়ি হবার জন্য খেপে গেছেন। আমিও ভাবলাম, বয়স তো মেঘে মেঘে মন্দ কাটলো না, কর্তব্য কর্মগুলো এবার ধীরে ধীরে আস্তে সেরে নেওয়াই ভালো, কি বলো? নিশ্চয়ই। ডাক্তার তৎক্ষণাৎ মাথা নাড়লেন। তা হরেন, হরেন এখন কি করছে? কি করছে? কপালে করাঘাত করলেন বীরেশ্বর। বাপের হোটেলে খাচ্ছেন দাচ্ছেন, তাস পাশা খেলছেন শুয়ে বসে। কত বললাম, আইএটা অন্তত পাশ কর। সেই যে 2 বার ফেল মেরে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস দিয়ে দিগ্গজ হলো, আর তাকে কে কি বলবে? আসলে কি জানো, ওর মাই ওর মাথাটা খেয়েছে আদর দিয়ে দিয়ে। হিরণময়ী স্টোভ জ্বালিয়ে চায়ের জল চাপাতে চাপাতে বললেন, এবার সেরে যাবে সব। বিয়ে করলে একটা দায়িত্ব হবে তো। হাজার হোক, মাথার উপর আপনি আছেন, তাই ভাবে না কিছু। এবার বউ এলে শখ সাধ সব হবে, কাজেও মন হবে। আরে কি আশ্চর্য! বিয়ে না করলে যদি উপার্জন বিমুখ হয়ে বসে থাকে, তাহলে আপনার ছেলে চাকরি করছে কোন দুঃখে? তার বাপেরও তো একটা ছেলেকে বসিয়ে খাওয়াবার মতো যথেষ্ট পয়সা আছে। কই, সে তো একটা দিনও বসে থাকলো না। যেমনি লেখাপড়া 1 নম্বর, তেমনি চাকরিতে। 2 দিন বাদে বিলেত থেকে ঘুরে আসুক না একবার, দেখবেন কটা বাঙালি ছেলে ওরকম মাইনে টানে। এসব বিলিতি ফার্মে কাণ্ড কারখানা আমি জানি না। আসলে ওসব কপাল। এমন সোনার টুকরো ছেলে কি আর আমার বরাতে জন্মাবে? ছেলের প্রশংসায় সলজ্জ সহর্ষ মুখে চুপ করে রইলেন হিরণময়ী। তোয়ালে দিয়ে সাবান লাগা গাল মুছতে মুছতে ডক্টর ব্যানার্জি বললেন, বীরু ভাই, তুমি একটু বসো, এটা আমি সেরে আসি। ব্যস্ত হয়ে বীরেশ্বর বললেন, শোনো, আমি কিন্তু এখনই চলে যাব, বরং দাড়িটা তুমি এখানে বসিয়ে কামাও। হিরণময় বললেন, কেন এত ব্যস্ত কিসের? একেবারে দেখছি ঘোড়ায় জিন দিয়ে এসেছেন। বসুন, চা খান, তবে তো। বসে চা খাবো? তবেই হয়েছে। আমার এখন মরবার সময় আছে? বাড়ি শুধু লোক তাকিয়ে আছে এই একটা মানুষের ওপর। আর কি কেউ একটু নড়ে চড়ে বসবে ভেবেছেন আপনি? নরেন কি পড়ছে এখন? অনেক বড়সড় হয়ে গেছে নিশ্চয় ওরা। তা হয়েছে, স্বাস্থ্যের কারো অভাব নেই। নরেন এবার আয়ে দেবার কথা, তা বলছে এবছর নাকি দেবে না। যা খুশি করুক। ছেলেপুলে বিষয়ে বীরেশ্বর বাবু সুখী নন। ভদ্রলোকে 4টি ছেলে আর 6টি মেয়ে, মোট 10টি। লেখাপড়া কেউ তেমন ভালো হয়নি, এ নিয়ে মনে দুঃখ আছে তার। পয়সা তো কম খরচ করেন না এক একজনের পেছনে। মাস্টারই আছেন 3 জন, তার উপর বেশ ভালো ভালো স্কুলে ভর্তি করার দরুন মাইনের তালিকাটিও ওজনে মন্দ হয় না। কিন্তু মাটি খুললে কি আর জল বেরোয়? এইসব বলে ব্যস্ত সমস্ত ভাবে উঠে দাঁড়ালেন বীরেশ্বর। আমাকে একবার যেতে হবে, কিন্তু আপনারা যাচ্ছেন কখন সে কথা বলুন। তা না হয় বলবো,
কিন্তু চা না খেয়ে যেতে দেব না। ডক্টর ব্যানার্জি আবার বাথরুমে ঢুকছিলেন, সেখান থেকে চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, চা না খেয়ে যাবে কি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, হয়ে গেছে আমার। আবার বসে পড়ে বীরেশ্বর বাবু রসিকতা করলেন হিরণময়ীর সঙ্গে। সাহেব বাড়ির কি এটাই প্রথম চা? হাসলেন হিরণময়ী। তৃতীয়বার, অবশ্যই এটাই আসল। সুপতি আগের মতোই চা খায় না, বেশিও বলতে পারেন। ও আবার ওর চেয়ে আরেক ডিগ্রি উপরে। বাহ, বাপ বেটায় তাহলে সমান তালে আছে। হোটেলে তো আছেন, এরা নিশ্চয়ই দেয়। এরা নিয়ম মাফিক দুবেলা দেয়, তবে আমি জল খাবারের পাটটা নিজের ঘরেই রেখেছি, ওদের ব্যবস্থায় সুবিধা হয় না। আর খাওয়া দাওয়া সেসব সম্পূর্ণই ওদের ওপর নির্ভর, কিন্তু খুব ভালো খাবার ব্যবস্থা করে। কটা ঘর? কটা আবার, বলতে গেলে এই একটাই আসল। আর একটা ছোট ঘর আছে, ওতে অমুষয়। আর একটা মাসেরই তো ব্যাপার। আমার কিন্তু বেশ লাগছে, দিব্যি সাজানো গুছানো, কোনোই তো অসুবিধা নেই দেখছি। কেমন খাট, পালঙ্ক, গদি আঁটা চেয়ার। সেই জন্যই তো হোটেলে ঘর নিতে হলো, এমনিতে ভাড়া বাড়িতে উঠলে এই সুবিধাগুলো পাওয়া যেত না। বেশ হয়েছে, এ অনেক ভালো, ঝামেলা কম। হিরণময়ী জল ফুটে গিয়েছিল, ট্রেতে সাজানো চায়ের পটে চা পাতা দিয়ে জল ঢেকে দিলেন তিনি। এ কৌটো ও কৌটো হাতড়িয়ে নানা রকম বিস্কুট কেক বার করে সাজিয়ে দিলেন প্লেটে। ডিম সেদ্ধ দিলেন নুন গোলমরিচ ছিটিয়ে। বড় বড় পরিপুষ্ট মর্তমান কলা দিলেন। ডক্টর ব্যানার্জি দাড়ি কামিয়ে একেবারে স্নান সেরে এসে চায়ে যোগ দিলেন বন্ধুর সঙ্গে। অমু এলো প্রায় তক্ষুনি। হিরণময়ী বোধহয় ছেলের আশায় করছিলেন। তাড়াতাড়ি খাবার সাজিয়ে চা ঢাললেন পেয়ালায়। অমু বীরেশ্বর বাবুকে দেখে প্রায় থমকে দাঁড়ালো। হাতের চায়ের প্যাকেটটা হিরণময়ীর কাছে দিয়ে সহজ ভঙ্গিতে চৌকাঠ থেকে ঘরের ভেতরে এগিয়ে এসে সহাস্যে বললেন, আপনি কখন এসেছেন? যখনই আসি, কিন্তু তোমার ব্যাপারখানা কি বলো দেখি। না বলে না কয়ে যে চট করে মেদিনীপুর চলে গেলে, আবার মা বাপকে নিয়ে কখন যে ফিরলে, কখন ঘুরে ফিরে বাড়ি ঠিক করলে, কিচ্ছুটি জানালে না। ওদিকে বাড়িতে তো সব অস্থির। অমরেশ্বর মাথা চুলকোলো। বড় ব্যস্ত ছিলাম কদিন, একটুও সময় পাইনি। আহা, তাই বলে একটা খবরও দিতে হয় না? নিদেন একটা পোস্ট কার্ড লিখলেই বা ক্ষতি কি ছিল? হ্যাঁ। ছেলেকে চা পরিবেশন করে হাসি মুখে হিরণময় বললেন, অমু তাহলে আপনাদের ওখানে যায় মাঝে মাঝে? কেন, আপত্তি আছে নাকি? রসিকতা করলেন বীরেশ্বর বাবু। আপত্তি থাকবে কেন? আমি নিজে তো কতবার বলে দিয়েছি সে কথা, কিন্তু কই, ও তো আমাকে বলেনি কিছু। বীরেশ্বর বাবু রহস্যময় ভাবে হেসে অমুর দিকে তাকিয়ে বললেন, কি হে, মাকে বলনি কেন? মুখ তুলে একটু অপ্রস্তুত ভঙ্গিতে অমরেশ্বর বলল, এ আর একটা বলার কথা কি? আর মার সঙ্গে তো বলতে গেলে কতদিন পর দেখা হলো। তোমার আপিসের হোটেলে আমি গিয়েছিলাম। শোধ করে শব্দ তুলে চায়ের বাটিতে বীরেশ্বর শেষ চুমুক দিলেন। তুমি ছিলে না তখন, ওখান থেকেই তোমার বিলেত যাবার খবরটা নিয়ে এলাম সব। একটি বয়স্ক মতো ভদ্রলোক বেশ আলাপ সালাপ করলেন। অমরেশ্বর বলল, ও। ডক্টর ব্যানার্জি খবরের কাগজ থেকে চোখ তুলে বললেন, বিয়েটা তোমাদের কবে হচ্ছে তাহলে? আর কবে, এসে গেছে। আজ হলো তোমার গিয়ে 18 তারিখ, বিয়ে হচ্ছে 26-এ, তার মানে পুরো 7টা দিন মাত্র হাতে আছে। অমুর যাবার সময় হয়ে আসবে ততদিনে। যাবার সময় মানে? ব্যস্ত হয়ে উঠলেন বীরেশ্বর বাবু। ডাক্তার বললেন, ওর জাহাজ খুব সম্ভব এ মাসের মাঝামাঝি। এত তাড়াতাড়ি? ম্লান মুখে মৃদু হেসে হিরণময়ী একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমিও তাই ভাবি।
তারিখ ঠিক হয়ে গেছে? প্রায়। তেমন দরকার হলে বদলানো যায় নিশ্চয়ই, কি বলো? একাগ্র দৃষ্টিতে জবাবের আশায় ওমর দিকে তাকালেন বীরেশ্বর বাবু। অমরেশ্বর বলল, হ্যাঁ, তেমন একটা সাংঘাতিক প্রয়োজন হলে বদলানো যায় বই কি। তাহলে ঠিক আছে। বীরেশ্বর বাবু যেন খানিকটা থই পেলেন বলে মনে হলো। হিরণময়ীর দিকে তাকিয়ে বললেন, এবার বলুন তো, কখন যাচ্ছেন আমার ওখানে? সে কথার জবাব না দিয়ে হিরণময়ী বললেন, বউটি দেখতে কেমন হলো বীরেশ্বর বাবু? বীরেশ্বর উদাস ভঙ্গিতে হাত উল্টোলেন, ওই যেমন হয়, রংটা একটু কালোই, মুখের গড়নও তেমন ভালো নয়, তবে দিচ্ছে তুচ্ছে খুব। দারুণ বড় লোকের মেয়ে, ব্যবসা করে ফেপে উঠেছে লোকটা। 4খানা বাড়ি আছে কলকাতা শহরে। ওই তো ছেলে, তার নগদই দিচ্ছে 6,700। অমরেশ্বর উঠে গেল অন্য ঘরে। হিরণময়ী হেসে বললেন, 700 কেন? মনে একটা অদ্ভুত সংখ্যা। বীরেশ্বর হাহা করে হেসে উঠলেন, আপনার হেমনলিনী দিয়ে গড়া মানুষ বটে, 700 টাকা আদায় করে তবে ছাড়লেন। এতদিন তো তাই নিয়ে গোলমাল। কিরকম? ওরাও 6,000-এর উপরে উঠবে না, উনিও 7,000-এর নিচে নামবেন না। শেষে এখানে এসে রফা হলো। এবার নিশ্চয়ই হেমনলিনী খুব খুশি? তা আবার নয়, শুধু কি নগদ টাকা? 50 ভরি সোনা আনছে না গায়ে পায়ে। রাজকন্যা রাজত্ব একেবারে দুই নিয়ে আসছে তাহলে ছেলে। আপনার পুত্র আনবে, ভাবনা কি? আবার কাগজ থেকে মুখ তুললেন ডক্টর ব্যানার্জি। তোমার তো নিজেরই অনেক টাকা, তুমি আবার এমন একটা লোকের কাছ থেকে নিতে গেলে কেন? সে কেনর যাও, শিগগিরই দেওয়া যাবে তোমাকে। আপাতত আমার স্ত্রী তোমাদের জন্য ভারী অস্থির হয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। উঠে দাঁড়ালেন বীরেশ্বর, দয়া করে প্রস্তুত হয়ে নাও। তুমি কি এখনই নিয়ে যেতে চাইছো নাকি? নিশ্চয়ই। মৃদু হাসি হিরণময়ী বললেন, সে কি, এখনই যাব কেমন করে? সঙ্গে গাড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে তাতে উঠে বসবে আর যাবেন। তাই বলে এই মুহূর্তে? দোষ কি? আমার একটা অভিযোগও আছে। বলুন। আমি ব্যক্তিটি যখন এখনো বেঁচে পড়তে বহাল তবিয়তে কাজকর্ম করে খেয়ে পড়ে কলকাতা শহরে একটি স্থায়ী বাসিন্দা হয়ে বাস করছি, তখন আপনারা এসে একটা হোটেলে উঠলেন কেন? আমি সত্যি ভারী দুঃখিত হয়েছি। হিরণময়ী সবিনয় বললেন, এতটি লোক আমরা, মিছিমিছি হেমনলিনীর দিকে জ্বালাতন করা হতো না? এমনিতেই ছেলেপুলে নিয়ে অবসর নেই। সেসব না হয় আপনার হেমনলিনী দিয়ে বুঝতেন। তা সে যাকে, আজ আপনাদের যেতেই হবে। অন্তত এই বিয়ের কটা দিন আমি ছাড়ছি না। 7 দিন আগে থেকে ভিড় বাড়িয়ে বসে থাকবো? ভিড় বাড়ানো আবার কি? ছেলের বাপ মাও যেমন, কাকি কাকিমা তার চেয়ে কম কিসে? বন্ধুর অমন আপনজনের মতো আপ্যায়নে দারুণ খুশি হলেন ডক্টর ব্যানার্জি। বললেন, তাহলে ছেলে কাকিমাকে নিয়ে যাও, উনি খাটতে পারেন, বুদ্ধির পরামর্শ দিতে পারেন, তোমাদের কাজে লাগবেন উনি। হরেনের বিয়েতে হরেনের কাকাবাবুর কোনো পার্ট আছে বলে আমার মনে হচ্ছে না। সবাইকেই যেতে হবে। ওমু ওমু কই গেলে হে? শোনো দেখি এখানে। বীরেশ্বর উঁচু গলা আহ্বানে ওমু আবার এ ঘরে এসে দাঁড়ালো। আমায় ডাকছেন? হ্যাঁ, বলছি তল্পি তল্পা গুটো সবাইকে আজকে ধরে নিয়ে যাবার হুকুমনামা আছে আমার ওপর। অমরেশ্বর হিরণময়ীর মুখের দিকে তাকালো। তোমরা যাও না, আমি আছি, দেখে শুনে রাখবো সব। সেই ভালো, তুই আর আমি সব ঠিক করে রাখতে পারবো। তোর মা চলে যাক। ডক্টর তার সহজসুলভ মুদ্রাদর্শী চোখে চশমাটা একবার খুলতে লাগলেন, আরেকবার পড়তে লাগলেন। রাগ করলেন বীরেশ্বর। তাহলে তোমরা সবাই থাকো, কারোরই যাবার দরকার নেই। হিরণময়ী হেসে বললেন,
আসলে এর আবার খাওয়া দাওয়ার নানা রকম কি না, মানে ডাক্তারদের যা হয়। সাহেবই তো, দয়া করে পায়ের ধুলো দিলে এ অধীন সব ব্যবস্থা করে দিতে পারবে। বীরেশ্বরবাবু উঠে দাঁড়ালেন। এখন আমাকে যেতে হচ্ছে, কিন্তু বিকেলে আবার আমাকে একবার এদিকে আসতে হবে, তখন নিয়ে যাব, কোনো কথা শুনবো না। শেষ পর্যন্ত যেতেই হলো। অবশ্যই অমুকে রাজি করানো গেল না কিছুতেই। যাবার মুখে এখন তার কত কাজ। গরমের দেশের মানুষ, শীতের দেশে যাবার আয়োজন বড় কম নয়। আর ডক্টর ব্যানার্জি এই শর্তে গেলেন যে রাত্রিটুকু তার এখানে বাস করতে হবে ছেলের সঙ্গে। প্রয়োজন অবশ্যই ছিল তার, শুধু হিরণময়ীর কোনো আপত্তি রক্ষা করলেন না বীরেশ্বরবাবু। ক্ষুণ্ণ মনে স্বামী পুত্রের সংস্রব ছাড়তেই হলো তাকে কয়েকটা দিনের জন্য। সেই সময় তিনি সুজাতাকে দেখলেন ও বাড়িতে। মার্জিত পরিচ্ছন্ন হাবভাব, সুন্দর চালচলন, মিষ্টি ব্যবহার, নম্র মুখশ্রী। ভারী ভালো লাগলো। মা নেই, বাপ নেই, কাকার দয়া করে ঠাঁই দিয়েছেন সংসারে। আর কাকি সংসারের সকল বোঝা তার মাথায় তুলে দিয়ে অবসর পেয়েছেন এতদিনে। কষ্ট হয়েছিল মেয়েটির জন্য। তার মলিন বসনের দিকে তাকিয়ে, সারা দিনের খাটুনি ক্লান্ত মলিন মুখের দিকে তাকিয়ে, বড় বড় চোখের অসহায় শান্ত দৃষ্টির দিকে তাকিয়ে হিরণময়ের মাতৃহৃদয় আন্দোলিত হয়েছিল। অল্প সময়ের মধ্যে তিনি কাছের মানুষ হয়ে উঠেছিলেন। হেমনলিনীর বিরক্তি উপেক্ষা করে ওকে তিনি আদর করতেন, চুল বেঁধে দিতেন, খাবার সময় নিজের হাতে এটা ওটা ফেলে দিতেন পাতে। মনে মনে বলতেন, নেহাত খারাপ দেখায়, নইলে মেয়েটাকে আমার কাছে নিয়ে যেতাম, ভালো দেখে বিয়ে দিতাম, সুখী হতো, এই দাসী বৃত্তি থেকে মুক্তি পেত। বীরেশ্বরবাবুর চতুর্থ মেয়ে নয়নকেও নতুন করে দেখলেন তিনি সেই সময়। সুজাতারই সমবয়সী। বছর 5 আগে যখন তিনি হুগলিতে ছিলেন তখন দেখেছিলেন। অনেক ছোট ছিল, অনেক সমান সমান ভাই বোনের সঙ্গে ফ্রক পরে মিশে থাকতো, আলাদা করে দেখার মতো কোনো কিছু ছিল না। কিন্তু এখন বড় হয়ে গেছে অনেক। তাছাড়া হেমনলিনী এবং বীরেশ্বরবাবু যেরকম ঘটা করে সাজিয়ে গুজিয়ে ডেকে এনে প্রণাম করলেন তাকে দিয়ে, সেটা চোখে পড়ার মতোই বটে। তারপর জানতে পারলেন তার আসল বক্তব্যটি। এই চতুর্থ কন্যাটি নাকি তাদের সন্তান কুলের শ্রেষ্ঠ মণি। এটির সঙ্গে আজ কত মাস ধরে ওরা অমরেশ্বরের বিয়ে দেবার জন্য একেবারে একনিষ্ঠ হয়ে আছেন। বললেন, মেয়ে তো আমাদের কালো কুৎসিত নয়, আপত্তির কি থাকতে পারে, আর টাকাও আমি কারো চেয়ে কম দেব না। কিন্তু দুঃখের বিষয়, মেয়েটিকে কেন জানি হিরণময়ের ভালো লাগলো না। তার জাঁকজমকের শাড়ি, গয়না, রং করা গাল, কাজল টানা চোখ, নখের রং, চুলের ঢেউ, কোথাও যেন তিনি একটা ভালোবাসার উপাদান খুঁজে পেলেন না। হয়তো বা এই সুজাতাই তার কারণ। সুজাতার মুখশ্রী মায়াতেই বোধ হয় হিরণময়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। বীরেশ্বরবাবু এ কথাও বলেছিলেন, অমুর বিলেতের খরচ আমি দেব। হিরণময়ী হেসে জবাব দিয়েছিলেন, তা কখনো হয়? কেন হয় না? সন্তানকে শিক্ষিত করবার দায়িত্ব তার বাবার, অন্যের নয়। আর সেখানকার থাকা খাওয়ার খরচ তো ফার্মই দিচ্ছে। ওর বাবা শুধু যাতায়াতের ব্যবস্থাটা করে দিচ্ছেন, সেটা তারই কর্তব্য। আহা, শ্বশুর বুঝি কম? ফার্ম যা দিচ্ছে দিক, বাদ বাকি আমি দেব। হিরণময়ী স্বামীর সঙ্গে চোখাচোখি করলেন। বীরেশ্বর টেবিল চাপড়ে বললেন, তাছাড়া তোমাদের নিউ আলিপুরের জমিতে আমি ওকে একটা বাড়ি তুলে দেব, আর গয়নাগাটি যা তোমাদের আবদার নিঃসংকোচে বলো, সব আমি পূরণ করার চেষ্টা করব। পাইপ থেকে ছাই ঝেড়ে ফেলতে ফেলতে এবার ডক্টর ব্যানার্জি ভুরু কুচকে মৃদু গলায় বললেন, এসব তুমি কি বলছো বীরেশ্বর? বীরেশ্বরবাবু বললেন, তবে তোমরা কি চাও? সবটাই নগদ টাকা? ছি ছি, কি হলে তুমি আমার মেয়েটাকে ঘরে নিতে পারো? ডক্টর ব্যানার্জি হাসলেন, তোমার মেয়েটিকে ঘরে নেবার সঙ্গে এসবের কি সম্বন্ধ?
এসবই তো সব। জানো, বড় মেয়েটিকে 90 ভরি সোনা দিয়েছি। মেজ মেয়ের স্বামী ডাক্তার, তার জন্য ডিসপেন্সারি খুলে দিয়েছি। তৃতীয়টিকে জমি কিনে দিয়েছি। হিসেবে দেখা গেছে এক একটিকে পার করতে আমার 1030 নিচে নামেনি। তবু তাদের খুঁতখুঁতনির অন্ত নেই। ভেবে দেখো, জীবন ভরে তো কম টাকা রোজগার করলাম না। না, সঞ্চয়ের মধ্যে তো এই একখানা বাড়ি, আর সব গেল কোথায়? যে বাপের এক পাল মেয়ে থাকে তার আর নিজের বলে কিছু থাকে না। অমন ঘরে মেয়েদের বিয়ে দিলে কেন, যারা টাকার অঙ্কে মানুষ চেনে? অমন ঘর মানে? বীরেশ্বর আকাশ থেকে পড়লেন। সবাই বলে কি জানো? সবাই যা বলে বলুক, কিন্তু আমি বলি এটা মনুষ্যত্ব নয়। বীরেশ্বরবাবু হেসে উঠলেন। আমি তো তাই বলছি, মানুষের সঙ্গেই তো আমি কাজ করতে চাইছি এবার। ডক্টর ব্যানার্জি হাত চেপে ধরে বললেন, তাহলে তুমি কথা দিচ্ছ? বীরেশ্বরবাবু অবশ্যই বরাবরই বন্ধু বৎসল, তবু এই মুহূর্তে হিরণময়ের মনে হলো অত তাড়াতাড়ি অত গরজ করে হোটেল থেকে এই জন্যই নিয়ে এসেছেন বীরেশ্বরবাবু। ওমর বিলেত যাবার তারিখ শোনা হয়তো এজন্য এত অস্থির হয়ে উঠেছেন। মনটা দমে গেল। ডক্টর ব্যানার্জি বোধহয় ঈষৎ অসহায় বোধ করলেন। চারিদিকে তাকিয়ে বললেন, অস্থির হচ্ছ কেন? আমার মতামতে কি এসে যায় বলো দেখি? যার বিয়ে তাকে তো আগে জিজ্ঞাসা করতে হয়, তাই না? তার মত আছে। আছে বলেছে সে? এটা বলে উঠেছিলেন হিরণময়ী। তার গলার উৎসাহের বদলে হতাশে ফুটে উঠেছিল। এ বাড়িতে তবে অমু এজন্যই আসে, আর সে কথাটা সে এজন্যই হিরণময়কে জানায়নি, তাই না? ছবিটা এতক্ষণে পরিস্ফুট হয়ে উঠল হিরণময়ীর কাছে, কিন্তু এখন তো আর আসে না। কেন? হিরণময়ী আছে বলে লজ্জা? কুণ্ঠা? এবার মোটা শরীরে হেমনলিনী এলেন, সঙ্গে 3 বাচ্চা আগে পিছে নিয়ে। তখনও ছেলেপুলো হওয়া বন্ধ হয়নি তার। শেষেরটা মেজ মেয়ের বড় ছেলের সমান। মুখ টিপে হাসলেন এসে। ছেলের মতামতের জন্য ভেবো না হিরণদি, এ হচ্ছে আগুন আর ঘি, বুঝলে? ওর জন্য আর পছন্দ অপছন্দের কথাই ওঠে না, একসঙ্গে রাখলেই গলবে। হিরণময় ছোট করে কাশলেন দুবার, একটু চুপ করে থেকে মৃদু হেসে বললেন, বেশ তো, ওমর যদি মত থাকে তাহলে আমাদের আপত্তির কথা উঠবে কেন? বিয়ে তো ওই করবে, ওর পছন্দই তো সবচেয়ে বড়। এ কথায় স্বামী স্ত্রী দুজনে খুশি হলেন। বীরেশ্বরবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখলে, বলেছি না তোমাকে, ওরা সেরকম মানুষই নন। তারপর হিরণময়ের দিকে তাকিয়ে বললেন, এই তো মার যোগ্য কথা। হেমনলিনী বললেন, তবে আর কি, একটা তারিখ ঠিক করে ফেলা যাক। একটু ইতস্তত করে হিরণময় বললেন, ও তো কয়েকদিনের মধ্যে চলেই যাচ্ছে। হ্যাঁ, তার আগেই যাতে 2 হাত এক করে দেওয়া যায়। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি আর কি, হাসলেন বীরেশ্বর। কলকাতা শহরে একদিনে সব হয়ে যায়, আর এ তো প্রায় 1 মাস আপনি হাতে পাচ্ছেন। আর তাছাড়া কানে উল্টে থাকা প্রজাপতি ফুলটা বাঁ হাতের 2 আঙুলে নাড়তে নাড়তে হেমনলিনী বললেন, বিলেত যাবার আগে যে করে হোক ছেলেকে নিশ্চয়ই বিয়ে দিয়ে দেওয়া উচিত তোমাদের। ডক্টর ব্যানার্জি চশমা চোখ থেকে নামিয়ে বললেন, কেন? কেন মানে? ও দেশের মেয়েগুলো আবার মেয়ে নাকি? ডাইনি, ফাঁদ পেতে আছি তো চতুর্দিকে। স্ত্রীর কথায় বীরেশ্বর মাথা নেড়ে সায় দিলেন। তা ভাই, ঠিক কথাই বলেছেন উনি। এই ভয়েই এটা আমাদের দেশে প্রায় একটা রীতিতে দাঁড়িয়ে গেছে যে ছেলেকে বিলেত পাঠাতে হলে যেমন করে হোক বাপ মায়েরা তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন। সহসা শব্দ করে হেসে উঠলেন ডাক্তার। তার অট্টহাস্যে প্রায় চমকে উঠে বীরেশ্বর গম্ভীর হয়ে গেলেন।
ভুরু কুচকে বললেন, হাসছো? হাসছো কেন? আবার কেন? তোমার কথা শুনে। খুব কি বোকার মতো কিছু বলেছি? না না, তা নয়। হাসির রেশটুকু শেষ করলেন ডক্টর ব্যানার্জি। মাথা নেড়ে বললেন, আমি বলছি যে বিয়ে করে গেলেও যে ছেলের যা করবার সে ঠিক তাই করে আসে, ও জন্য আর মাথা ঘামিয়ে কোনো লাভ হয় না। তার মানে তুমি বলতে চাও বিয়ে করা বউ ফেলে ইচ্ছে হলে আরেকটা বিয়ে করতে পারে? মন হলে বাধায় কি? বাধা হিন্দু বিবাহের শালগ্রাম, শিলা আর অগ্নিসাক্ষী। দেখো, যতই শ্লেচ্ছই হও না কেন, এসব একটু মেনো। দুখান কাগজ সই করে বিয়ে করা আর শাস্ত্র মেনে বিয়ে করা অনেক তফাৎ আছে, বুঝলে? সে নিশ্চয় আছে, কিন্তু তাই বলে বিয়ে করে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে না এমন কথায় কেউ লিখে দিতে পারে না। পারে, আলবৎ পারে। বীরেশ্বর রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। নিজের বিয়ে করা স্ত্রী থাকায় কি সহজ বন্ধন বলে ভাবতো নাকি তুমি? বিবেক আছে না? কর্তব্য আছে না? তা আমার মত যদি জিজ্ঞাসা করো, আমি কিন্তু বলবো সব বন্ধন টন্ধনগুলো ঝপ করে না জোটানোই ভালো। একটা অমন সুন্দর দেশে যাবে, কাজ শিখবে এক মনে, দেখে শুনে ঘুরে বেড়াবে স্বাধীনভাবে, তবেই তো। পিছুটান থাকলে আর কি সব উপভোগ হয়? মুখ মুচকে ঠোঁট বাঁকিয়ে চোখ টান করে মনে সব বিরক্তি ঢেলে হেমনলিনী বললেন, শেষে যখন একটা রক্ত খাওয়া গামছা পরা শাকচুনি ধরে আনবে তখন দেখো। এ কথায় আবার হেসে উঠলেন ডাক্তার। হিরণময়ও হাসলেন। বীরেশ্বর একটু রাগ করে বললেন, সুপতির বোধ হয় সেটাই অভিপ্রায়। তার চেয়ে বেশি ভারী মুখ করে হেমনলিনী বললেন, তাহলে সেটাই পরিষ্কার করে বলুন, সব কথা ফয়সালা হয়ে যাক একটা। মিছিমিছি ঝুলে থেকে তো লাভ নেই। হিরণময়ী স্বামীকে ভ্রুকুটি করে বললেন, আজে বাজে বকে কি লাভ বলো দেখি? অমুর যখন অমত নেই তখন সেটাই তো মস্ত কথা। এ কথায় বীরেশ্বর বাবু আর হেমনলিনী দুজনের মুখের ভাব আবার সহজ হয়ে এলো। ডক্টর ব্যানার্জি তৎক্ষণাৎ মাথা নেড়ে বললেন, তাই তো। সেই রাত্রে হিরণময়ী স্বামীর সঙ্গে হোটেলে ফিরে এলেন একটা বিশেষ কাজের ওসিলায়। বীরেশ্বর বাবুই গাড়ি করে পৌঁছে দিয়ে গেলেন। যাবার সময় বললেন, আজকে রাতটা মাপ করলুম, কিন্তু কাল থেকে আসা চলবে না। হিরণময়ী হেসে সম্মতি জানিয়ে বিদায় নিলেন। তারপর দুদিন বাদে নিজের ঘরে আরামে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ডক্টর ব্যানার্জি রহস্য করে বললেন, তাহলে ছেলেরও বিয়ে দিচ্ছে এবার? হ্যাঁ? পাখার স্পিডটা যথেষ্ট বাড়িয়ে দিয়ে হিরণময় ভুরু কুচকালেন। ওরা যেন কেমন না? ডক্টর ব্যানার্জি ততক্ষণ জানালার ধারে ইজি চেয়ার টেনে বই নিয়েছেন হাতে। চোখ না ফিরিয়ে বললেন, বীরেশ্বর বাবুদের টাকাই আছে, কিন্তু শিক্ষা দীক্ষা রুচি সবই যেন ভারী ইয়ে। এই কেবল হু হু করছো কেন? কোনোদিন আমার কোনো কথা মন দিতে দেখলাম না তোমাকে, অভিমান করলেন হিরণময়ী। ব্যস্ত হয়ে নড়েচড়ে বসে ডক্টর ব্যানার্জি বললেন, কেন মন দেব না কেন? সবই শুনছি। ছাই শুনছ, মিছিমিছি রাগ করছো, এ তো আমি বরাবরই জানি। কি জানো? বীরেশ্বর একটু ওরকমই, একটু সাবেকি। পরিবারটিও একেবারে যথাযোগ্য। বড্ড ছেলেবেলায় বিয়ে হয়েছে কিনা? ছেলেবেলা হলে যেন ওরকম হতে হয়। আসলে যার যেমন স্বভাব। আর ওদের মেয়েটিকে আমার ভালো লাগছে না। পরশু বিকেল থেকে আজ অবধি প্রায় 1.5 দিন তো রইলাম, কিন্তু ওইসব এখন থাক, অনেক হয়েছে। ওমুটা কি? হ্যাঁ, শেষে আর মেয়ে পেল না পছন্দ করবার? পছন্দ করেছে কি করেনি তা তো আর জানো না।
বারে এ যেন বুঝতে বাকি থাকে, ওদের জোরটা কোথায় দেখলে না? আর ওমর হাবে ভাবেও তো আমার তাই মনে হয়, ও বাড়ির ওপর টান আছে ওর। কই, বীরেশ্বর যে এত বলল, গেল না তো। অতই যদি আকর্ষণ থাকবে তাহলে এটা তো একটা সুযোগ। কেন গেল না তা জানি না, তবে আমরা আসবার আগে যথেষ্ট গিয়েছে, যথেষ্টই ভাব। তাহলে তো ভালোই, যাকে যার পছন্দ। নয়ন দেখতে তো তেমন খারাপ কিছু নয়। আমার ভালো লাগে না এসব শাশুড়ি মনোভাব, বুঝলে? মোটেও না, তৎক্ষণাৎ প্রতিবাদ করলেন হিরণময়ী। তার চেয়ে ওদের ওই আশ্রিত মেয়েটিকে আমার অনেক বেশি ভালো লেগেছে জানো। তাকে যদি ও পছন্দ করতো আমি একটি কথাও বলতাম না, বরং খুশি হতাম। ডক্টর ব্যানার্জি মুখ ফিরে স্ত্রীর দিকে তাকিয়ে হেসে বললেন, বেশ তো, তাহলে ওর সঙ্গে বিয়ে ঠিক করো না। হিরণময়ীও স্বামীর দিকে চোখে চোখে তাকিয়ে বললেন, করলে হয়, আমার কোনো আপত্তি নেই। আমি তো ছেলের বিয়ে দিয়ে বড়লোক হতে চাই না। কিন্তু বিয়ের প্রস্তাব শুনে উমু বলল, ধ্যাত। হিরণময়ী বললেন, ধ্যাত কি, ভালোই তো। আমার এখন মরবার সময় নেই, আর বিয়ে খেপেছ নাকি? বিয়ে করতে তো আর 9 মাস 6 মাস লাগে না, না? 9-6 মিনিটও আমার হাতে নেই। কিন্তু বীরেশ্বর বাবুর ইচ্ছে বিয়েটা করেই যাস। বীরেশ্বর বাবুর সদ ইচ্ছাকে অনেক ধন্যবাদ। আর আমরাও বলি, তোর যদি পছন্দ হয়েই থাকে আমাদের দিক থেকে কোনো আপত্তি হবে না। পছন্দ কাকে? কেন জানিস নে? তির্যক দৃষ্টিতে ছেলের মুখের উপর চোখ রাখলেন হিরণময়ী। অমু বলল, এখন পর্যন্ত তো নয়, কিন্তু আমি জানি। তাই নাকি? বেরোবার জন্য প্রস্তুত হতে হতে ফিরে তাকিয়ে অমু হেসে বলল, মনস্তত্ত্বের চর্চা করছো নাকি আজকাল? কেন, ননকে যে তুই পছন্দ করিস সে কথাকে অস্বীকার করবি? কি, তোর মত আছে বলেই তো প্রস্তাবটা উঠছে। কে বলেছে তোমাকে? এরাই বলেছে? বলেছেন? বিলেত যাবার আগে বিয়েটা করে যা, টান থাকবে। আর না করলে? বলা কি যায়, যদি ঘর সংসার পেতে মাকে ভুলে যাস। ঠাট্টা করে ছেলের দিকে তাকিয়ে হাসতে গিয়ে চোখ জলে ভরে গেল হিরণময়ীর। অমু কাছে এসে আমার 2 কাঁধে 2 হাত রেখে একটু ঝাঁকানি দিয়ে বলল, তা যদি হবারই হয় তাহলে কি আর বীরেশ্বর বাবুর মেয়েকে আটকাতে পারবে মা? তাছাড়া বউ টানে ফিরে এসে মাকে মনে পড়া সে তো অসম্মান তোমার পক্ষে। তার চেয়ে ভুলে যাওয়া ভালো, কি বলো? হিরণময়ী জবাব দিলেন না। অমু একটা আদর করলো মাকে, তারপর ঘর ছেড়ে চলে যেতে যেতে বলল, বীরেশ্বর বাবুকে তুমি অন্তত এটুকু জানিয়ে দিও, আর যার টানি হোক, ওর মেয়ের টানে যে কোনোদিন ফিরে আসবো না তার মতো সত্য কথা আর কিচ্ছু নেই আমার পক্ষে। কি বললে? উৎসুক হয়ে দরজার দিকে তাকালেন হিরণময়ী। অমু ততক্ষণে নেমে গেছে 2তলা সিঁড়ি বেয়ে। তবু এদিকে সেদিকে তাকিয়ে রইলেন হিরণময়ী। কেমন একটা নিশ্চিন্ত বোধ করলেন মনে মনে। সন্তান মানুষ বেছে নিতে পারে না, ভাগ্যের প্রসাদে যার গর্ভে যেমন ধরে, যেমন করে বড় হয়ে ওঠে। কিন্তু সন্তান দিয়ে সন্তান তুল্যকে গ্রহণের মধ্যে একটা নির্বাচনের অংশ আছে, সেটা বড় কম কথা নয়। অমুর বউ অমুর যতই পছন্দ হোক, তার যদি ভালো না লাগে তাতে ওদের কিছুই এসে না গেলেও তার তো যায়। কন্যার মতো যে মেয়ে, তাকে কন্যার মতো করে বুকে তুলে নিতে না পারার বেদনা কি কম? যদিও ছেলের বিয়ে 7 দিন আগে থেকে হিরণময়ীকে ধরে নিয়ে গেছেন বীরেশ্বর বাবু, তবু মাঝে মাঝে চলে আসেন তিনি। আসতেই হয়, অমুর কেনাকাটা আরম্ভ হয়ে গিয়েছে।
জাহাজে চড়বার তারিখ ঠিক হয়ে গেছে। এই সময় ঘন ঘন দরকার হয় হিরণময়ীকে। টাকা কড়ি যেমন তার কাছে, এই সংসারে বুদ্ধিদাতাও তিনি। ডক্টর ব্যানার্জি পিতার বৃত্তে বড়লোক নন, উপরন্তু সঞ্চয়ী নন। তার উপরে দুটো মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকে তৈরি করছেন। হিরণময়ের আগ্রহে জমি কিনেছেন খানিকটা। এসব করে বলতে গেলে অতি সামান্য অর্থই আছে তাদের কাছে। ছেলেকে বিলেতে যাতায়াতের খরচটুকু জোগাতে প্রাণান্ত, তার উপর যাবার আগেকার আয়োজন আছে। এটা কেটে ওটা ছেটে নানানভাবে মেটানো হচ্ছে প্রয়োজনের তালিকা। সুতরাং হিরণময় ব্যতীত আর সেটা হয় কেমন করে? দুপুরে হোক রাত্রিরে হোক বলে কয়ে তাই আসতেই হয়। কিন্তু বীরেশ্বর বাবু বলেন, তার কি দরকার? ওমু আর ওমুর বাবা দুজনে এখানে এসে থাকুক না। বাড়িতে যেমন ভিড়, তেমনি আর একটা বাড়িও তো ভাড়া নিয়েছি আমি। আপনারা না হয় ও বাড়িতেই থাকবেন। হিরণময়ী হেসে বলেন, মন্দ কি, কিন্তু ডাক্তার আর তার ছেলের মর্জি হয় না। ওমু ব্যস্ত, সে আসে না। ওমুর বাবা রাজি হন না। আন্তরিকতার সীমা নেই, যত্নের অভাব নেই। বিছানা ধারের বড় জানালাটা খুলে দিতে দিতে মনে মনে লজ্জিত বোধ করলেন হিরণময়ী। এত যত্নের এত আপ্যায়নের শেষে কি এই জবাব দেবেন তিনি? সঙ্গে সঙ্গে এ কথা ভেবে পারলেন না ওমুর পছন্দ বিষয়ে ওরা ওরকম জোরই বা দিয়েছিল কেন। দেখতে দেখতে বিয়ের ভিড় স্রোতের মতো বেড়ে উঠল। বীরেশ্বর বাবু আর হেন্দলিনীর আত্মীয় স্বজনে ভরে গেল বাড়ি। ছেলেমেয়েরা বন্ধুরাও কম আড্ডা জমালো না। হিন্দু বিবাহের অনুকোটি 64 নিয়ম কানুনের চাপে কয়েকটা দিন এ বিষয়ের কথা বলবার সময় রইল না ওদের। বিয়ের দিন 200 বরযাত্রী গেল সঙ্গে। বৌভাতের দিন নিমন্ত্রণ খেল সারা শহর। আপাদমস্ত গহনার ভারে নুয়ে পড়ল কালো বউ। শাড়ি বদলাবার ঠেলায় দিনে রাত্রে ক্লান্ত হয়ে উঠল বীরেশ্বর বাবুর মেয়েরা। হেমনলিনী অকারণে হাঁপাতে হাঁপাতে ঘামতে লাগলেন। আর সুজাতা তেমনি মলিন বসনে মলিন মুখে সারাদিন সকলের অগুনতি ফরমাস খাটতে খাটতে অস্থির হলো। কিন্তু বিয়ের ঝামেলা ফুরোনো মাত্রই বীরেশ্বর বাবু আবার তারিখ ঠিক করবার জন্য উঠে পড়ে লাগলেন। সবিনয়ে হিরণময়ী বললেন, ওমু বলেছে ফিরে এসে। বীরেশ্বর বাবু রীতিমতো অবাক হয়ে গেলেন। ফিরে আসতে তো এখনো কত দেরি। না না, শুভ কাজ ওরকম ফেলে রাখা আমি পছন্দ করি না। হিরণময়ী মুখ নিচু করে পায়ের পাতা দেখতে লাগলেন। চোখ ছোট করে বীরেশ্বর বাবু আবার বললেন, আর তাছাড়া আপনার না হয় ছেলে, বয়স যতই বাড়ুক অসুবিধা নেই। কিন্তু আমার তো মেয়ে, তার তো একটা শোভনতা অশোভনতার কথা আছে। তাকে আমার একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে দিতেই হবে। লজ্জার মাথা খেয়ে হিরণময়ী বললেন, তাহলে তো একটু মুশকিল। আমি বলি কি, আপনি না হয় ওর বিয়ের অন্য ব্যবস্থা করুন। এই জবাবে থমকে গেলেন বীরেশ্বর বাবু। মুখে অমাবস্যার আধার নামিয়ে হেমনলিনী বললেন, তার মানে সব ঠিকঠাক আর এখন তুমি এ কথা বলছো? ঢোক গেলেন হিরণময়ী। একটু আরক্ত হলেন। সে মুখে দিকে তাকিয়ে হেমনলিনীর কণ্ঠস্বর রূঢ় হয়ে উঠল। এখন মনে হচ্ছে আগাগোড়াই তোমাদের এই মতলব ছিল। সে কথাটি আগে বললেই তো এতটা অসুবিধা পড়তুম না। মতলব? হিরণময়ী অবাক হলেন। এর মধ্যে একটা মতলব কি দেখতে পাচ্ছেন হেন্দি? তাছাড়া আর কি বলে একে? জানো, মেয়ে আমার বিয়ের বেনারসিটি ইস্তক পর্যন্ত কেনা হয়ে গেছে। বিয়ে করবে না আমার ছেলে, সে আমাকে যা বলেছে তাই বলছি। আপনারা তার সঙ্গে কথা বলুন না, আমাকে বলে কি লাভ? আমরা জানি তার অমত নেই। বেশ তো, না থাকলে ঠিক করুন সব। হাজার হোক তুমি ওর মা, তুমি যদি বেঁকে বসো সে তো না বলবেই। এটা আপনাদের একেবারে ভুল ধারণা হেমদি। আমি নিজেই তাকে অনুরোধ করেছিলাম। তখন সে না বলল? হ্যাঁ। কি বলল? সেটা আপনারা তার মুখ থেকেই শুনবেন।
তাই শুনবো। তুমি যাই বলো আর যতই বলো, আমি জানি তার অমত হবে না। এতদিন ধরে সে আমার বাড়িতে আসছে, সে কথাটুকু বুঝতে আমার বাকি নেই। হিরণময় চুপ করে রইলেন। এরপরে বীরেশ্বর বাবু আর হেমনলিনী দি হয়তো নিজেরাই জিজ্ঞাসা করছিলেন অমুকে, কিংবা বুঝতে পেরেছিলেন হবার নয়। কি হলো জানে না হিরণময়ী, কিন্তু আর কোনো উচ্চবাচ্য হলো না। তবে চির ধরল বন্ধুত্বতায়। আপনা থেকে একটা মনোমালিন্যের সৃষ্টি হলো, আর অমুও যাবার নির্দিষ্ট তারিখের অনেক আগেই একটা ভালো জাহাজ পেয়ে চলে গেল। হঠাৎ যাবার সময় একবার একটু দেখা পর্যন্ত করলো না ওদের সঙ্গে। হিরণময়ী অনেক বলেছিলেন, কানে তুলল না সে কথা। তারপর স্বভাবতই ওদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। তার জন্য হিরণময়ী এবং ডক্টর ব্যানার্জি দুজনে দুঃখিত হয়েছিলেন। কলকাতা থেকে ছেলেকে বিদায় দিয়ে আবার যখন মেদিনীপুরে ফিরে এলেন, সারা মন প্রাণ অমূল বিচ্ছেদ বেদনায় আচ্ছন্ন হয়ে থাকলেও বীরেশ্বর বাবুদের সঙ্গে এই একটা অকারণ অসহযোগ কম কষ্টের মনে হয়নি। এসে হিরণময়ী চিঠিও লিখেছিলেন দুখানা, ওরা জবাব দেননি। আজ সুজাতার আসবার খবরে তাই হিরণময়ীর মনে এমন একটা আশাও হলো, ওরা বোধহয় এতদিনে ভুলতে পেরেছেন সে কথা। তাই বোধ হয় একটা অবাক করে দেবার ফন্দি এঁটেই এইভাবে চিঠি লিখিয়েছেন সুজাতাকে দিয়ে। শিক্ষা দীক্ষাতে বীরেশ্বর বাবু যাই হন, মনটা তার সত্যি ভালো, তাদের তিনি সত্যি ভালোবাসেন। কে জানে মাঝখানকার এ হঠাৎ ঝড়ের দাপটে ভাঙা বন্ধুতা জোড়া লাগাবার জন্যই হয়তো তার এই কৌশল। তো এই ছিল আজ আমার পড়ে শোনানো উপন্যাস মধ্যরাতের তারার প্রথম পর্ব। আমি এই উপন্যাসটি 3টি পর্বে পড়ে শোনাবো। প্রতিদিনই আমি চেষ্টা করব এই ধারাবাহিকতাটা বজায় রাখবার। কিছুটা ধৈর্য নিয়ে শুনতে হবে। আগামীকাল রাতে আমি এর 2য় পর্ব আপলোড করব। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্পকে ভালোবাসবেন।